নমস্কার, নিউজ নাওর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট কারচুপি ফের একবার বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক ব্রাজিলিয়ান মডেল বিভিন্ন নামে 22 বার ভোট দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। রাজ্যের ভোটার তালিকায় অন্তত 25 লক্ষ জাল ভোটার অন্তর্ভুক্ত করে পরিকল্পিতভাবে কংগ্রেসের সম্ভাব্য জয়কে পরাজয়ে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী। হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার দুপুরে নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, রাজ্যের ভোটার তালিকায় অন্তত 25 লক্ষ জাল ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, যা মোট ভোটারের প্রায় 12%। তার অভিযোগ, কংগ্রেসের সম্ভাব্য জয়কে পরাজয়ে রূপান্তর করার জন্য করা হয়েছে পরিকল্পিতভাবে পদ্ধতিগত কারসাজি। The Election Commission is in partnership with the Prime Minister and the Home Minister, and they have destroyed the democratic foundations of this country. There is absolutely nothing in this presentation that has not been backed by 100% proof. Every single piece of data that we've used here comes from the Election Commission, is from their records, is from their voter list. We have just checked it and cross-checked it and shown you what the reality of Indian democracy is. And it is pretty clear to us that now this is a system. This is something that has now been industrialized, and it can be used in any state, and it is going to be used in Haryana. And I'm confident that after the Haryana elections we will get the same records and we will show you that the same thing has happened in Haryana. You might in Bihar. You might be asking, oh, but how come you didn't see these anomalies in the voter list? Because the voter list comes at the last minute. Because the voter list is given to us at the last minute before the elections. So this is a systematic method that has been evolved by the Prime Minister, by the BJP, and by the Election Commission to kill the Constitution and to kill Indian democracy. কংগ্রেসের নিজস্ব তদন্তে ইতিমধ্যেই 5.21 লক্ষ ভুয়ো ভোটার শনাক্ত হয়েছে বলে এদিন জানিয়েছেন রাহুল গান্ধী। আমাদের হাতে এমন উদাহরণ রয়েছে যেখানে এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে তাকে সীমা, সুইটি, সরস্বতী ইত্যাদি বিভিন্ন নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই একই ব্যক্তি অন্তত 22 বার ভোট দিয়েছেন, অভিযোগ করেন রাহুল গান্ধী। Is she from Haryana? You sure? You absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. And she's got multiple names: Seema, Sweetie, Saraswati, Rashmi, Vimla. Now what's interesting about this, and why I'm opening with this slide, go back please. Why I'm opening with this slide is because this happens in 10 booths. That means that this is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. Just like Anand and just like Mahadevapura. So last guesses, I'm going to give a prize if anybody can guess this. Anybody? She's from Brazil. She's a Brazilian model. হরিয়ানায় প্রতি 8 জন ভোটারের মধ্যে একজন ভুয়ো। এটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি চরম অবমাননা। বিজেপি ও নির্বাচন কমিশন মিলিতভাবে এই প্রহসনকে বৈধতা দিয়েছে। সমস্ত এক্সিট পোল কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু পোস্টাল ব্যালট ও প্রকৃত ভোটের মধ্যে অস্বাভাবিক অমিল দেখা যাচ্ছে, যা আগে কখনো ঘটেনি বলে এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন রাহুল গান্ধী। রাহুলের এই অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। এদিকে রাহুল গান্ধীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে নির্বাচন কমিশন। হরিয়ানার ভোটার তালিকার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক আপিল দায়ের করা হয়নি। বর্তমানে 90টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 22টি নির্বাচনী আবেদন হাইকোর্টে বিচারাধীন রয়েছে, যা সীমিত আইনি চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাহুল গান্ধীর এই বক্তব্য হরিয়ানা নির্বাচনী ফলাফল নিয়ে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। আমরা শুধু নির্বাচন কমিশনকেই নয়, গোটা নির্বাচনী প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করছি। কংগ্রেসের বিশাল জয়কে পরাজয়ে পরিণত করতে পরিকল্পিতভাবে ভোটে কারসাজি চালানো হয়েছে। আমরা গণতন্ত্র বাঁচানোর লড়াই চালিয়ে যাব বলেও এদিনে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিহারে গণতন্ত্রের মহাযজ্ঞের সূচনা হবে বৃহস্পতিবার। প্রথম দফার 121 আসনের ভোট গ্রহণ পর্বে মুখোমুখি রাজ্যের দাপুটে নেতারা। স্বাভাবিক কারণে বৃহস্পতিবারের প্রথম দফার এই ভোট পর্বকে ঘিরে নজর এখন গোটা দেশের। বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে শুরু হচ্ছে ক্ষমতার কঠিন লড়াই। এদিন 18 জেলার 121টি আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাজ্যের 3 প্রধান রাজনৈতিক জোট আরজেডি, কংগ্রেস, বামেদের মহাগঠবন্ধন, বিজেপি, জেডিইউর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং এলজিপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্নে লড়াইয়ের ময়দানে রয়েছে এই দফায়। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের রঘুপুর আসনকে কেন্দ্র করে মহাজোট তাদের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা প্রমাণে মরিয়া। অপরদিকে তারাপুর কেন্দ্র থেকে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং লক্ষ্মীসরাই কেন্দ্র থেকে বিজয় কুমার সিনহার জন্য এটি মর্যাদার লড়াই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রথম দফার ফলাফলেই তৈরি হবে ভোটের মনস্তত্ত্ব। এই পর্বে জয় বা পরাজয় পরবর্তী 2 ধাপের প্রচারে ফেলবে মানসিক প্রভাব। বিজেপি ও জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ সরকার গত 5 বছরে উন্নয়ন, চাকুরি, আইন শৃঙ্খলা এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে যে চাপে রয়েছে তা পরীক্ষিত হতে চলেছে ভোটের ময়দানে। অন্যদিকে তরুণ ভোটারদের কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি এবং কৃষক ইস্যুতে ভরসা জাগাতে চাইছে আরজেডি, কংগ্রেস, বামেদের জোট। তেজস্বী যাদবের প্রচারণা নয়া বিহার নয়া সুযোগ স্লোগানের গতি পেয়েছে, কিন্তু বিজেপি পাল্টা প্রচারে তুলেছে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বার্তা। প্রতি আসনে গড়ে 11 জন প্রার্থী থাকলেও বাস্তবে লড়াই মূলত 3 জোটের মধ্যেই সীমাবদ্ধ। তবে প্রার্থীদের আর্থিক ও অপরাধ প্রোফাইল নজর কেড়েছে ভোটারদের। এই ক্ষেত্রে 40% প্রার্থী কোটিপতি, যাদের গড়ে সম্পত্তি 3.26 কোটি টাকা। 32% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে 27% হল গুরুতর মামলা। শিক্ষাগতভাবে অর্ধেকের বেশি স্নাতক, কিন্তু 8 জন প্রার্থী এখনো নিরক্ষর। এই তথ্য শুধু প্রার্থীদের আর্থ সামাজিক বৈষম্যই নয়, বিহারের রাজনীতির চরিত্র স্পষ্ট করে, যেখানে অর্থ ও প্রভাব এখনো প্রার্থী নির্বাচনের মুখ্য উপাদান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূর্যকড়া থেকে বক্সার পর্যন্ত বিস্তৃত এই পর্বে ভোটের হাওয়া কোন দিকে বইবে তার নির্ণায়ক ভূমিকা নেবে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। সাধারণত বিহারের রাজনীতি ঐতিহ্যগতভাবে প্রবণতা নির্ধারণ করে প্রথম দফার ভোটে। বিশ্লেষকদের মতে, যে জোট এই ধাপে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে যাবে তারাই মনস্তাত্ত্বিকতাভাবে অনেকটা সহজ করে ফেলবে নির্বাচনের বাকি পথ। প্রথম ধাপের ভোট তাই শুধুই সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি আসলে বিহারের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশের পরীক্ষা। বৃহস্পতিবারের এই ভোট গ্রহণ পর্বের মধ্য দিয়ে পরিষ্কার হবে বিহার কি বেছে নেবে স্থিতিশীলতা নাকি দেবে পরিবর্তনের বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবায় সূচনা হলো নতুন দিগন্ত। আরকে নগরে প্রস্তাবিত সিজা হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যে উন্নত চিকিৎসা ব্যবস্থার নতুন অধ্যায় খুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 900 কোটি টাকার এই প্রকল্প শুধু স্বাস্থ্য সেবার মানই বাড়াবে না, সৃষ্টি করবে নতুন কর্মসংস্থানের সুযোগও। ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো বুধবার। আরকে নগরে প্রস্তাবিত সিজা হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 900 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সুপার স্পেশালিটি হাসপাতালটি রাজ্যের স্বাস্থ্য খাতে এক যুগান্তকারী উদ্যোগ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার মণিপুরের সিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটকে প্রায় 28 একর জমি বরাদ্দ করেছে হাসপাতালটি গড়ে তোলার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষের পরিকল্পনা শুধু একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র নয়, ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠিত হলে ত্রিপুরার মানুষকে আর বাইরের রাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হবে না, এখানে পাওয়া যাবে উন্নত চিকিৎসা। পাশাপাশি এই প্রকল্প সৃষ্টি করবে বহু যুবকের কর্মসংস্থানের সুযোগও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মানে চিন্তা ভাবনা করছেন, একটা প্রজেক্ট নিয়ে আসছেন প্রায় 900 করোড়, এবং ধাপে ধাপে এখানে দেখালো, আমরা এখানে সবাই দেখেছি যে কিভাবে ওনারা ডেভেলপ করবেন।
সময় নেবে, কিন্তু আস্তে আস্তে শুরু করবে। এবং আমরা চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন কাজটা শুরু হয়। কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি শীঘ্র, এখন টিউবুলার স্ট্রাকচারের মধ্যে খুব তাড়াতাড়ি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, ওনারা বললেন সেটাই করবে। এবং এখানে প্রায় 28 একরের মতো জায়গা আমরা দিয়েছি। এবং আমরা জানি যে এনএমসির যে গাইডলাইন, আগে এমসি এর গাইডলাইন, সেই অনুযায়ী ইট ইজ সাফিসিয়েন্ট। এবং এটা যে ওনারা প্রজেক্ট নিয়েছেন, এখানে মেডিকেল কলেজও হবে। যখনই আসবে তাদেরকেও কিন্তু আমাদের সব যাতে ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এইগুলো যাতে প্রপার হয়, ইজ অফ এভরিথিং, সেই দিকে আমাদেরও নজর রাখতে হবে। কাজে আমি বলবো যে এই বিষয়টা নিশ্চয়ই আমাদের নজরে থাকবে, কোথাও যাতে কোনো রকম সমস্যা না হয়, সবাই সবার জন্য। এবং এই জায়গায় যখন এতগুলো মানে ম্যান পাওয়ারের কথা বলেছে, বহু ধরনের যারা স্কিল যারা আছেন তারাও থাকবেন, ডাক্তারসরা থাকবেন, সুপার স্পেশালিস্ট থাকবেন, স্পেশালিস্ট থাকবেন, প্যারামেডিক্স থাকবে, অন্যান্য, তখন এই এলাকারও কিন্তু বহু লোকের সুবিধা হবে। ত্রিপুরা রাজ্যের তো হবেই, কিন্তু এই এলাকার উন্নয়ন কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হবে। এখানে স্বাস্থ্য ব্যবস্থা হলো যে কোনো সমাজের মেরুদণ্ড, তাই চিকিৎসকদের শুধু রোগ নিরাময় নয়, পালন করতে হবে মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করেন যাতে রাজ্যের জনগণ নিজেদের রাজ্যে সুবিধা পান সুপার স্পেশালিটি চিকিৎসার। আমরা করছি, আমাদের এখানে 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি। আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকা খরচ করে আমরা একটা নতুন একটা হসপিটাল বলা যায় জীবিতে করেছি। কিন্তু তারপরেও যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন এখানে তো এটা সম্ভব হবে না, বাইরে যেতে হবে, আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্ট থেকে আমার লাভটা কি? ফোন করুন ওনাকে, জিজ্ঞেস করে বলি যে তাহলে সুপার স্পেশালিটির উপর আর কি আছে, আর কোনো, আমি তো জানি না আর কি লাগবে। তো সবসময় একটা মানে অদ্ভুত লাগে যে আমাদের ত্রিপুরার মানুষ কোথায় কোথায়। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতাল নির্মাণে যাবতীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সম্প্রতি আহমেদাবাদ সফরে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, যেখানে তিনি অনুরোধ করেছেন বড় রাজ্যগুলির শিল্প গোষ্ঠী যেন বিনিয়োগে আগ্রহ দেখায় ত্রিপুরার মতো ছোট রাজ্যেও। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে অংশগ্রহণকালে ত্রিপুরায় ফরেন্সিক ওডোন্টোলজি কোর্স চালু করার প্রয়োজনীয়তা ওপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই ধরনের কোর্স চালু হলে আমাদের রাজ্যের শিক্ষার্থীরাও চিকিৎসা বিজ্ঞানে বিশেষ জ্ঞান অর্জন করতে পারবে বলে এই দিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর আদালতে জাল নথিপত্র জমা দিয়ে এক বাংলাদেশি নাগরিককে জামিনে মুক্ত করার অভিযোগে গ্রেফতার হলেন দুলু নাথ ও সঞ্জীব মালাকার নামে দুই যুবক। আদালতের নির্দেশে তাদের আটক করে ধর্মনগর থানার পুলিশ। ধৃত দুলুনাথ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং তিনি ভুয়ো বেতন রসিদ জমা দিয়ে চেষ্টা করেছিলেন জামিনের ব্যবস্থা করার। অপর অভিযুক্ত সঞ্জীব মালাকারও নকল নথি তৈরিতে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আদালতে প্রতারণার ঘটনায় তদন্ত শুরু করেছে এবং জাল নথি তৈরির উৎস অনুসন্ধান করছে পুলিশ। আচ্ছা, 2025-এ ওই ধর্মনগরে একটা বাংলা বেডিং এর সামনে কেস হয়, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। এই কেসটা চার্জশিট ছিল আছে অরূপ দাস। তারপরে ওই যে বাংলাদেশে ওই তারা ওই তার বেলার যে বেলার দুজন তো সরকার কর্মচারী ছিল, তারা ফেক ডকুমেন্টস যে জেনুইন পেয়েছে তারা ওই পরবর্তী সময়ে এটা দেখা যেতে এটা ফেক ডকুমেন্টস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গাওয়া জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির ঘোষণা দিল রাজ্য সরকার। আগামী 7 নভেম্বর রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে এই বছরভর কর্মসূচির। বুধবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের প্রতিটি জেলাতেই এদিন আনুষ্ঠানিকভাবে সূচনা হবে এই বছরভর কর্মসূচির, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 150 বছর উদযাপন 1 বছর ব্যাপী করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে
ভারতবর্ষের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্যের সরকার 7 তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হবে এবং এই 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সেক্রেটারিয়েটে প্রধান কর্মসূচিতে থাকবেন। জেলাভিত্তিক আমাদের মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম জেলায় যেমন থাকবেন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, সঙ্গে থাকবেন সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়। সিপাহীজলা জেলাতে থাকবে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, পাশাপাশি অন্যান্য বিধায়কগণ। গোমতী জেলায় থাকবেন প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী। দক্ষিণ জেলায় থাকবেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। খোয়াই জেলায় থাকবেন মাননীয় মন্ত্রীদ্বয় যথাক্রমে বিকাশ দেববর্মা এবং অনিমেষ দেববর্মা মহোদয়। আমাদের ধলাইতে থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। তবে পাশাপাশি রাজ্যপাল মহোদয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, যদি রাজ্যপাল মহোদয় ওনার কনসেন্ট প্রদান করেন তবে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস সঙ্গে থাকবে। ঊনকোটি জেলায় মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এবং উত্তর জেলায় রাজ্যে চিকিৎসা শিক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল শান্তিনিকেতন মেডিকেল কলেজ। প্রথম বর্ষের MBBS পরীক্ষার ফল প্রকাশের পর নিজস্ব একাডেমিক অডিট রিপোর্ট প্রকাশ করে শুধু স্বচ্ছতাকেই নয়, আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার উদাহরণ সামনে আনল প্রতিষ্ঠানটি। সমালোচনার মুখে পাল্টা যুক্তি নয়, বরং তথ্য বিশ্লেষণ ও উন্নয়নের রূপরেখা দিয়ে কলেজে দেখালো এক গঠনমূলক মানসিকতার পরিচয়, যা রাজ্যের চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ দিক নির্দেশেও বহন করছে গুরুত্বপূর্ণ বার্তা। প্রথম বর্ষ MBBS পরীক্ষার ফল প্রকাশের পর নিজস্ব একাডেমিক অডিট রিপোর্ট প্রকাশ করেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষিতে প্রকাশিত এই রিপোর্টে প্রশিক্ষণ এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি বাস্তব চ্যালেঞ্জগুলিও খোলাখুলি স্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। ন্যাশনাল মেডিকেল কমিশনের কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন অর্থাৎ CBME কাঠামো কঠোরভাবে অনুসরণ করে পরিচালিত হয়েছে পাঠদান। শিক্ষার্থীদের শেখার ফল নিশ্চিত করতে অতিরিক্ত শিক্ষণ সময় এবং রেমেডিয়াল সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, NEET UG কাউন্সিলিং সম্পূর্ণ না হওয়ার আগে সেশন শুরু হওয়ার পরবর্তী পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রায় 1 মাসের ক্লাস মিস করেছে। তাদের জন্য রেকর্ড করা লেকচার এবং অনলাইন লার্নিং উপকরণ সরবরাহ করা হলেও তা পাঠদানের বিকল্প হয়ে উঠতে পারেনি সরাসরি। দেরিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা MMC নির্ধারিত ফাউন্ডেশন কোর্সের সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে, যা তাদের পেশাগত নৈতিকতা এবং আত্মনির্ভরতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সঞ্জয় নাথ। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রথম বর্ষের কোর্সের মেয়াদ 18 মাস থেকে কমে 12 মাসে নামায় কার্যকর শিক্ষাকাল সীমিত হয়েছে প্রায় 10 মাসে, যা সিলেবাস সম্পূর্ণ করতে প্রতিবন্ধকতা তৈরি করছে। রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় না থাকায় পাঠ্যক্রম এবং মূল্যায়নে একরূপতা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। MCQ ভিত্তিক নিট পরীক্ষার পর বর্ণনামূলক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় খাপ খাওয়ানো শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়ছে বলে উল্লেখ রয়েছে রিপোর্টে। তবুও কলেজ জানিয়েছে, NMC নির্ধারিত মানের চেয়ে বেশি ঘন্টা ক্লাস নেওয়া হয়েছে, যেখানে অ্যানাটমিতে 620 ঘন্টা, ফিজিওলজিতে 445 ঘন্টা এবং বায়োকেমিস্ট্রিতে নেওয়া হয়েছে 249 ঘন্টার ক্লাস। নিয়মিত পরিচালিত হয়েছে রেমেডিয়াল ক্লাস, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং পরীক্ষা প্রস্তুতি কর্মশালাও। NMC বিধি মেনে উপস্থিত এবং অভ্যন্তরীণ মূল্যায়নে মান অর্জন না করায় 25 জন শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তাদের জন্য চালু করা হয়েছে বিশেষ ব্রিজিং এবং রিমেডিয়াল প্রোগ্রাম। কলেজ কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে যে প্রথম ব্যাচ থেকেই কয়েকজন শিক্ষার্থী উৎকৃষ্ট ফল করেছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় 4র্থ স্থান অর্জন করেছেন একজন শিক্ষার্থী বলে রিপোর্টে উল্লেখ করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। CBME কাঠামো বাস্তবায়ন একটি ধাপে ধাপে প্রক্রিয়া। শিক্ষাদানের উৎকর্ষ, নৈতিকতা এবং দক্ষতা গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এই কলেজ প্রথম ব্যাচের অভিজ্ঞতা পরবর্তী ব্যাচগুলোকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে পরীক্ষার ফলের পরে স্বপ্রণোদিতভাবে একাডেমিক বিশ্লেষণ প্রকাশ করা স্থাপন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং পেশাদারিত্বের দৃষ্টান্ত। দি রিপোর্ট, নিউজ নাও। আগামী দিনে বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব।
প্রজ্ঞা ভবনে আয়োজিত অষ্টম ছাত্র প্রকল্প কর্মসূচির উদ্বোধনে আমন্ত্রেই জানালেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিদ্যালয় পর্যায়ে থেকেই যদি উদ্ভাবনী দক্ষতা বিকশিত হয় তবে রাজ্য পাবে প্রযুক্তি নির্ভর স্বনির্ভর ভবিষ্যৎ, জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিজ্ঞান চর্চাকে বিদ্যালয় পর্যায়ে থেকে বাস্তব ভিত্তিক ও উদ্ভাবনী রূপে গড়ে তুলতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে রাজ্য সরকার। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল অষ্টম ছাত্র প্রকল্প কর্মসূচি, যার উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিভাগের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী দক্ষতা ও বিজ্ঞান চিন্তা বিকাশ করাই আমাদের মূল লক্ষ্য। রাজ্যের বিজ্ঞান শিক্ষাকে পাঠ্য বইয়ের সীমা ছাড়িয়ে গবেষণাধর্মী ও প্রয়োগমুখী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। আজকের প্রোগ্রামটা হচ্ছে মূলত আমরা আমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, বিজ্ঞানকে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে নিয়ে যাওয়ার যে উদ্যোগ, উই আর অলওয়েজ ট্রাইং যে শিক্ষার্থীরা যেন ছাত্রাবস্থা থেকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত থাকে, তারা যেন ছোটোখাটো টেকনোলজি আবিষ্কার করতে পারে। তার জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর ফিনান্সিয়ালি আমরা অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি এবং তারা যে কাজটাই করেছে গত 1 বছর ধরে, আজকে সেটাই এখানে তুলে ধরবে। হোয়াট এক্স্যাক্টলি ইনোভেটিভ ওয়ার্ক ছাত্রছাত্রীরা করেছে, এটা প্রতি বছরই আমরা করে থাকি এবং বেস্ট অফ দি মডেলস কারা সবচেয়ে ভালো কাজ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হয়। So this is a kind of initiative where science will come up from the students. স্যার, এই যে উদ্ভাবনী শক্তিগুলি, যে নতুন নতুন উদ্ভাবনী শক্তি তারা করতেছে, সেটা আগামী দিনে জাতীয় স্তরে কি কোনো পর্যায়ে যাবে? জাতীয় স্তরে করার জন্য জাতীয় পর্যায়ে যাবে, এখান থেকে মডেল যাবে। যখনই সর্বভারতীয় লেভেলে এই প্রতিযোগিতাগুলো হচ্ছে। অর্গানিক ফিশ ফুড, যা সম্পূর্ণ স্থানীয় উপাদান ব্যবহার করে তৈরি পরিবেশ বান্ধব মাছের খাদ্য, এই প্রকল্প ইতিমধ্যেই বাজারজাতকরণের পথে, যা প্রমাণ করে ছাত্র উদ্ভাবন কতটা বাস্তবমুখী হতে পারে বলে এদিন অভিমত ব্যক্ত করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এখানেও আমরা কৃত্রিম উপায় মানে অর্গানিক ফিশ ফুড কী করে তৈরি করতে হয়, গতবার আমরা এই প্রজ্ঞা ভবনে আমরা দেখিয়েছি। এই ধরনের আবিষ্কার কিন্তু চলছে এবং এটাকে কিভাবে বাজারজাত করা যায়, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে পৌঁছানো যায়, তার উদ্যোগও আমরা গ্রহণ করি। ইন্ডাস্ট্রি এবং অনেক যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা চক্র করব, যাতে করে এই মডেলগুলো, এই টেকনোলজিগুলো ওনারা ব্যবহার করতে পারে। স্যার, এটা কি স্কুল স্তরে হয়? কলেজেও হচ্ছে, বায়োটেক ক্লাবগুলো তো কলেজেও শুরু করে দিয়েছে। ইভেন প্রফেশনাল কলেজগুলো, এনআইটির সাথে আমরা কাজ করছি, ইকফাইয়ের সাথে কাজ করছি, ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে কাজ করছি। সো উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি। এই ধরনের উদ্ভাবনী প্রকল্পগুলিকে জাতীয় পর্যায়ে প্রচার ও প্রসারের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এর ফলে শিক্ষার্থীদের উদ্ভাবন কেবল রাজ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের বিভিন্ন প্রান্তে গ্রিন টেকনোলজি ও সাস্টেনেবল ইনোভেশন প্রচারে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ত্রিপুরার মতো সীমিত সম্পদ সম্পূর্ণ রাজ্যে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনকে উৎসাহ দেওয়া কেবল শিক্ষা উন্নয়ন নয়, খুলে দিতে পারে অর্থনৈতিক স্বনির্ভরতার পথ। বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান চিন্তা বিকাশের এই প্রয়াস দীর্ঘমেয়াদে রাজ্যের মানব সম্পদ উন্নয়ন এবং স্টার্টআপ সংস্কৃতির বিকাশেও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। আগামী শুক্রবার উজ্জয়ন্ত প্যালেসের সামনে 150 জন শিল্পী পরিবেশন করবেন বন্দে মাতরম সঙ্গীত। এতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বন্দে মাতরম মন্ত্রের ঐতিহাসিক তাৎপর্য নবপ্রজন্মের কাছে তুলে ধরা হবে বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এর মধ্যে বিশেষভাবে আগামী 7ই নভেম্বর আমাদের রাজ্যে আমরা আগরতলায় সেই কার্যক্রমটি আমরা করতে চলেছি, অনুষ্ঠানটি। সেখানে যেহেতু 150তম বছর পূর্তি উপলক্ষে, তাই 150 জন মিনিমাম
150 জন আমাদের রাজ্যের যারা বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী রয়েছেন এই বন্দে মাতরম গীত তারা পরিবেশন করবেন এবং এই কার্যক্রমটি আমরা পার্টির উদ্যোগে করছি এবং সেটা সম্ভবত আমরা উজ্জয়ন্ত প্যালেসের সামনে আমরা এই কার্যক্রমটি করব এবং সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা রাজ্যের বিশিষ্টজন তারাও। সরকারি উদ্যোগে নির্মিত ক্রীড়া অবকাঠামো যখন স্থানীয় আয়ের উৎসে পরিণত হয় তখন প্রশ্ন ওঠে উন্নয়নের প্রচারের ফানুস নিয়ে। দোলবাড়ি ইনডোর স্টেডিয়ামকে ঘিরে এমনই বিতর্ক এখন তোলপাড় সাব্রুম মহকুমা। উন্নয়নের উদ্দেশ্যে নির্মিত ইনডোর স্টেডিয়াম এখন ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে এমন চাঞ্চল্যকর অভিযোগ উত্তাল সাঁচাদ আরডি ব্লকের দোলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। 2022 সালের 1 ডিসেম্বর রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হয়েছিল হরিণাটিলা এলাকার ওই ইনডোর স্টেডিয়ামটির। লক্ষ্য ছিল স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য আধুনিক পরিকাঠামো প্রদান, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে সেই স্টেডিয়ামটি এখন পরিণত হয়েছে বিদ্যুৎ বিভাগের প্রকল্পে নিযুক্ত বহিরাজ্যের শ্রমিকদের আবাসনে। প্রায় 40 থেকে 45 জন শ্রমিক গত প্রায় 1 বছর ধরে অবস্থান করছেন এই ইনডোর স্টেডিয়ামে। অভিযোগ, তাদের থাকার জন্য প্রতি মাসে ভাড়া নেওয়া হচ্ছে 15,000 টাকা করে। পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে গৃহীত হয় এই সিদ্ধান্ত। এই ঘটনার পরে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সরকারি অর্থে নির্মিত ক্রীড়া অবকাঠামো এভাবে ব্যক্তিগত ভাড়ায় ব্যবহৃত হতে পারে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। আপনার নাম? বিকাশ মালিক। আপনারা এখানে কি করছেন? কাজে এসেছি। কি কাজে? এই ইলেকট্রিকের কি কাজ করেন আপনারা? আমরা ওয়ারিং করি, তার টানাটানি করি, কারো করা। তো আপনারা এখন বর্তমানে কোথায় অবস্থান করছেন, কোথায় আছেন, থাকছেন? এটা দোলবাড়ি হরিণাটিলা। এটা কি একটা ইনডোর স্টেডিয়াম? হ্যাঁ। তো এখান থেকেই আপনারা কাজ করছেন? হ্যাঁ, এখান থেকেই কাজ করছি। সাজ সরঞ্জাম ও মালপত্র কি এখানেই থাকছে? হ্যাঁ, এখানেই থাকছে। তো এখানে আপনারা কতদিন ধরে আছেন? আমি তো এসছি আজকে তোমার 20 দিন হচ্ছে। তা এদিকে কতদিন ধরে আছে বলতে পারছি না। তো এখানে টোটাল আপনারা কতজন আছেন এখন? এখন 40 জনের মতো। 40 জনের মতো এখন থাকছেন। হ্যাঁ। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন? হ্যাঁ। ঠিক আছে। এই ঘটনা রাজ্যে সরকারি অবকাঠামোর বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে সংশ্লিষ্টদের স্বার্থ উপেক্ষা করে প্রশাসনিক তদারকির অভাবে সরকারি সম্পত্তি ব্যবহার হচ্ছে অন্য ব্যবসায়িক কাজে। এই ধরনের ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নীতি এবং গণস্বার্থের প্রতি অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আরও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।